দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় নির্বাচনী পথনকশা, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আপনারাও ইচ্ছা করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন। সেজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে তফসিল ঘোষণার পরই মাথা ঘামাবে কমিশন, রোডম্যাপ প্রকাশ করে সিইসি। কমিশনের রোডম্যাপ ঘোষণায় সংকট নিরসন হবে না, মন্তব্য ফখরুলের। তোফায়েল বললেন, বাস্তবসম্মত কর্মপরিকল্পনা সব দলেরই গ্রহণ করা উচিত। বন্যায় ফসলহানি হলেও দেশে খাদ্য ঘাটতি হবে না, বললেন প্রধানমন্ত্রী। 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো বঙ্গবন্ধু কৃষি পদক। আশুলিয়ায় ঘিরে রাখা বাড়ি থেকে 4 জনের আত্মসমর্পণ, সারোয়ার তামিম গ্রুপের সদস্য দাবি র্যাবের, নিষ্ক্রিয় করা হলো জব্দ বোমা। এবং বিচার বিভাগীয় তদন্তের পরও নিখোঁজ সাতক্ষীরার হোমিও চিকিৎসক জনির তদন্তভার পুনরায় পিবিআইকে দেয়ায় হতবাক পরিবার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। আমরা এবার চলে আসব আমাদের আলোচনায়। আজ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের একটি নির্বাচনী পথনকশা ঘোষণা করেছেন এবং আনুমানিক 2018 সালের ডিসেম্বরে নির্বাচন হয়তো হবে, সেরকম একটা সময় ধরে নেই। তারা রোডম্যাপটা ঘোষণা করেছেন, যার মধ্যে 7টি বিষয় উল্লেখযোগ্য। তার যেগুলোর মধ্যে রয়েছে আইনি কাঠামো পর্যালোচনা ও সংস্কার, নির্বাচনী প্রক্রিয়াকে সহজ ও যুগোপযোগী করা, সংসদীয় এলাকা পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধিত দলসমূহের নিরীক্ষা ইত্যাদি ইত্যাদি। যদিও এই রোডম্যাপকে বিএনপির মহাসচিব ইতিমধ্যেই বলেছেন যে রোডই নেই, তার আবার ম্যাপ কিসের। এবং আওয়ামী লীগের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে বাস্তবসম্মত সব পরিকল্পনাই সবার স্বাগত জানানো উচিত। এই ধরনের বিতর্ক তো আছেই। তো এর মধ্যে এই রোডম্যাপ ঘোষণা, আমি প্রথমেই মুজাহিদুল ইসলাম সেলিম আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি কি বলবেন? ধন্যবাদ। আমাদের দেশে নির্বাচন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং জাতীয় নির্বাচন স্বাভাবিকভাবেই একটা বিশেষ গুরুত্ব ধারণ করে, কারণ সেই জাতীয় নির্বাচনের মাধ্যমে কেবলমাত্র জনপ্রতিনিধিরাই নির্বাচিত হচ্ছে তাই না, সংসদ গঠিত হচ্ছে তাই না, সেটার মাধ্যমে কিন্তু কোন সরকার গঠিত হবে, দেশ চালাবে, সেটাও কিন্তু একই সঙ্গে নির্ধারিত হয়। এবং গণতন্ত্রের একটা অন্যতম উপাদান হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্র আসলে একটা বহুমাত্রিক বিষয় এবং তার ক্ষেত্রে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা নিয়ে নানা জনের নানা মত থাকতে পারে, কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তার অর্থনৈতিক দিক, সামাজিক দিক এবং মনস্তাত্ত্বিক দিক, এইগুলোর পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়াটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমাদের সংবিধানে লেখা আছে যে রাষ্ট্রের মালিক হলো জনগণ, তার মানে চূড়ান্ত বিচারে সার্বভৌমত্বের সর্বোচ্চ অধিকারী হলো জনগণ, কিন্তু সেটা প্রয়োগ করা হয় আইনের বিধিবিধান অনুযায়ী। এবং সেই ক্ষেত্রে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ যেমন আছে, আইন বিভাগও একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং আইন পরিষদে যারা অধিষ্ঠিত হবে তাদের দায়িত্ব আইন প্রণয়ন করা এবং চূড়ান্ত বিচারে সে আইন প্রণয়নের ক্ষেত্রে যদি জনগণের অভিমত ব্যক্ত না হয়, প্রতিফলিত না হয়, তাহলে পরে যেখান থেকে আমরা শুরু করলাম যে রাষ্ট্রের মালিক জনগণ, সেই জায়গাটা কিন্তু খর্বিত হয়ে গেল। তাহলে পরে প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিনিধি নির্বাচন যাতে সঠিকভাবে হয় এবং
মানুষ যাতে অবাধে নির্ভয়ে এবং কোনো লোভ কিংবা কোনো রকম উস্কানি বা কোনো রকম ধোঁয়াশামূলক প্রচারণা, যেমন সাম্প্রদায়িকতার প্রচারণা, এইগুলো দ্বারা প্রভাবিত না হয়ে তার স্বার্থের বিবেচনা থেকে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করাই হলো নির্বাচনের দায়িত্ব, কর্তব্য। এবং পুরা ব্যাপারটা নিয়ন্ত্রণ করে কিন্তু নির্বাচন কমিশন। আমার সবাইকে ভাবার জন্য আমি বলবো যে কার অধীনে নির্বাচন হবে এইটা নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কটা অহেতুক আমি মনে করি। কারণ এটা সমাধান সংবিধানেই দেওয়া আছে, বলা আছে ইলেকশন কোনো সরকারের অধীনে হবে না, ইলেকশন হবে ইলেকশন কমিশনের অধীনে। তাহলে পরে এবং আওয়ামী লীগের নেতারাও কালকেও বোধহয় বললেন তার জেনারেল সেক্রেটারি যে রুটিন কাজের বাইরে প্রধানমন্ত্রী কোনো কাজ করবেন। নির্বাচন কমিশনও আজকে বলেছেন যে তফসিল ঘোষণার পর সব প্রশাসনিক সব নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে। আচ্ছা, যদি এটাই হয় বলেছেন তাহলে এই বিধানটা সংবিধানে লিখে দেওয়া হোক যে স্বাভাবিক সময়ের সরকার আর নির্বাচনকালীন সময়ের সরকার এই দুইটা হলো দুই জিনিস। তাহলে পরে কিন্তু আমরা কে সেই সাময়িক সময়ের জন্য একটা বিশেষ ধরনের রুটিন কাজ পরিচালনার জন্য যে সরকার সাংবিধানিকভাবে তার ক্ষমতাটাকে আরেকটু সংকুচিত করে এনে একটা নির্বাহী ক্ষমতার একটা বড় অংশ ইলেকশন কমিশনের হাতে দিয়ে দেওয়া হলো, এবং এই ব্যাপারটা সংবিধানে থাকলে পরে তাহলে পরে কিন্তু বিতর্কের আর জায়গা সেরকমভাবে থাকে না। নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টা একটা অন্যতম মৌলিক বিষয়। কিন্তু আমার বিবেচনায় সবচেয়ে বড় ব্যাপারটা এইটার সঙ্গে জড়িত, যেটা যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন নিশ্চিত করা। এখন এর আগের ইলেকশন কমিশনগুলোর সঙ্গে যখনই আমরা আলোচনা করেছি তখন নানা ঘটনা যখন তাদের কাছে অভিযোগ করা হতো, তারা বলতো যে আমাদের কাছে তো কোনো কমপ্লেইন আসে না, কমপ্লেইন আসলে না আমরা সেইটার ব্যবস্থা গ্রহণ করব। আমি সবিনয়ে তাদেরকে বলেছি, এখনো আমি বলতে চাই যে কমপ্লেইনের কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়ামূলকভাবে কতগুলো ব্যবস্থা গ্রহণ করা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব এইটুকু সীমাবদ্ধ না। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করা। যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, সবাই বলবে নির্বাচনের অবাধ নির্বাচনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা কোথায়? প্রধান প্রতিবন্ধকতা হলো টাকার খেলা, পেশি শক্তির দাপট, প্রশাসনিক নানান রকম কারসাজি, টাকা পয়সা দিয়ে হাত করে ফেলে, এবং সাম্প্রদায়িকতার ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। এইগুলো হলো প্রধান প্রতিবন্ধকতা। এইগুলো দূর করার ব্যবস্থা করতে হবে। এখন এই নিউজ হেডলাইন্সে যেটা বলা হলো লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থাটা করা হলো সবচেয়ে আগে নির্বাচন কমিশনের কর্তব্য। তো সেই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কি প্রস্তাবনা নির্বাচন কমিশন দেশবাসীর উদ্দেশ্যে দিচ্ছে, সে বলতে পারে আমি তো আইন প্রণয়ন করি না, আমাকে আইন অনুযায়ী চলতে হবে। কিন্তু নির্বাচন কমিশন তো স্বতঃপ্রণোদিতভাবে সংসদের কাছে সুপারিশ করতে পারে যে আইনটা এইভাবে বদলান, এবং নির্বাচনী আইন যেটার ভিত্তিতে নির্বাচন কমিশন পরিচালিত হয় এইখানেও এই বিষয়গুলো সংশোধন করা দরকার। আরেকটা আমি মনে করি, এটা কেউ কেউ একমত, কেউ একমত নাও হতে পারে, যে আমাদের পুরা নির্বাচন ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে এবং কনস্টিটিউয়েন্সি ভিত্তিক নির্বাচন এই পদ্ধতিটা পরিবর্তন করে সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, এবং কনস্টিটিউয়েন্সির দায়িত্ব, লোকাল এরিয়ার দায়িত্ব স্থানীয় সরকারের হাতে ছেড়ে দিতে হবে, এবং জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়ে সেখানে বসবে তাদের মূল দায়িত্ব হবে হলো আইন প্রণয়ন করা এবং কেন্দ্রীয় সরকারের কাজের তত্ত্বাবধান করা। এইগুলো মৌলিক বিষয়ে অ্যাড্রেস করাটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি কর্তব্য বলে আমি মনে করি। সেইগুলো কিন্তু যে ইলেকশন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছে এই প্রসঙ্গগুলো কিন্তু অ্যাড্রেসড হয়নি। তারপরে আমি বলবো যে এটা একটা ইতিবাচক, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে অন্তত পক্ষে একটা টাইম শিডিউল দিয়ে এইটা বর্তমান ব্যবস্থার ভেতরেই কোন ব্যাপারটা কখন করা হবে সেই জিনিসটা আগাম তারা জানিয়ে দিয়েছে, এবং সেই অনুযায়ী তাহলে জনগণও প্রস্তুত হতে পারে এবং রাজনৈতিক দলগুলোও প্রস্তুত হতে পারে। এটা জনগণের ভেতরে প্রচার করাটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। অনেকে বলে ইলেকশনের স্টেক হোল্ডার্স হলো পলিটিক্যাল পার্টি, সেটা আংশিক সত্য, কিন্তু ইলেকশনে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো সাধারণ জনগণ, কেন এটা হলো তাদের ব্যাপার।
এবং তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এবং সেইখানে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা এইখানে জবাবদিহিতা এবং কার্যকরণের সমস্ত শেষ স্তরটা সেইখানে আমাদের নিয়ে যেতে হবে। এবং সেই ইলেকশন কমিশন অবশ্য বলেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। আমরা অবশ্যই সেই আলোচনায় অংশগ্রহণ করে আমাদের মতামতগুলো বলবো। কিন্তু সবিনয়ে আবার বলতে চাই, ইলেকশন কমিশন এটা তো আজকে নতুন না, এর আগে ইলেকশন কমিশনে অন্য টিম তারা দায়িত্বে ছিল, এবং তাদের প্রত্যেকের কাছেই কিন্তু আমরা লিখিতভাবে আমাদের সুপারিশগুলো আমরা প্রণয়ন করেছি। আমাদের সঙ্গে বৈঠকের আগে আমি খুবই সবিনয়ে অনুরোধ করব চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনার বৃন্দ যেন আমাদের এর আগে একাধিকবার জমা দেওয়া সেই সুপারিশগুলো একটু কষ্ট করে হোমওয়ার্ক করে একটু যদি পড়ে নেয়, তাহলে পরে আমাদের কথোপকথন এবং কমিউনিকেশনটা অনেক সহজ হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। ইলেকশন কমিশন অবশ্য বলেছে যে সবার সাথে তারা আলোচনায় বসবে, রাজনৈতিক দল, সুশীল সমাজ, মিডিয়া, নারী নেত্রী, সবার সাথে। এবং আলোচনার পরে তারা যেই রোডম্যাপ দিয়েছে সেটা যদি সংশোধনের প্রয়োজন হয়, পরিমার্জনের প্রয়োজন হয়, সেটাও তারা করবে এবং তাদের সুপারিশগুলো নিয়ে বিবেচনায় নিয়ে সেইভাবে তারা পথ চলার চেষ্টা করবে। আমি আরেকটু জাস্ট একটা সেন্টেন্স বলবো, রোডম্যাপটা প্রয়োজন, কিন্তু আরো বেশি প্রয়োজন হলো নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের এজেন্ডাকে অ্যাড্রেস করা, এবং সেই বিষয়টা আমরা ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। ধন্যবাদ। শামসুজ্জামান দুদু, আপনি কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। যারা টেলিভিশনের সামনে যে বন্ধুরা বসে আছেন রাত জেগে, তাদেরকেও ধন্যবাদ। আসলে একটা দেশে মানে সকলের অংশগ্রহণমূলক, প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে নির্বাচনে সকলে ভোট দিতে পারে, এরকম একটা নির্বাচন দরকার। এ ব্যাপারে আমার মনে হয় কোনো পলিটিক্যাল পার্টি বা পেশাজীবী বা সুশীল সমাজ, সাংবাদিক খুব দ্বিমত পোষণ করবে এটা আমার কাছে মনে হয় না। এটা কিভাবে সম্ভব? এর উদাহরণ কিন্তু আমাদের গত ৪৬ বছরে নানানভাবে আমাদের সামনে আসছে। এটা কখনো আমরা, দেশটা তৈরি হয়েছে কিন্তু মানুষের অধিকারের উপরে প্রতিষ্ঠা করার জন্য। এখন যেটা সর্বশেষ যে নির্বাচন জাতীয় সংসদের, সেই নির্বাচনে তার আগ পর্যন্ত আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দেখেছি। আওয়ামী লীগ, বিএনপি যারা যখন জিতেছে, হেরেছে, অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া তাদের মতো করে তারা ব্যাখ্যা করেছে। কিন্তু তখন এক ধরনের ভোটাধিকার প্রশ্নে কম বেশি সেখানে গিয়ে তারা ভোটটা দিতে পেরেছে। সর্বশেষ যে নির্বাচন, যেটি এখন যে সরকারটি আছে, সেটি হচ্ছে দলীয় সরকারের অধীনে বা আওয়ামী লীগ সরকারের অধীনে, এবং সেই নির্বাচনটা 2014 5ই জানুয়ারি যে ভয়াবহ অভিজ্ঞতা দেশের মানুষের, সেটি কোনোভাবেই কারোরই কাম্য না। মানে তখনকার নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবই ছিল, কিন্তু মানুষের ভোটাধিকারটা আমরা প্রত্যক্ষভাবে কেন্দ্রে গিয়ে দিতে পারিনি। একে অপরের অভিযোগ করা যাবে, কিন্তু এটা সত্য যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার নির্বাচন পরিচালনায় যে সাফল্য মানে তারা দেখানোর কথা ছিল, দলীয় সরকার তো নতুন একটা কনসেপ্টে হচ্ছে, সেটা তিনি পারেননি। এবং তিনি এটা প্রধানমন্ত্রী স্বীকারও করেছেন যে পরবর্তী সময় প্রশ্নবদ্ধ নির্বাচন তিনি আর চান না। তার আগে নির্বাচন একের পরে পরে তিনি আরেকটা নির্বাচন করতে চেয়েছিলেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে, সেটি আর পরে এগোয় নাই। তা আমি সেই সব প্রসঙ্গগুলো একেবারেই আমাদের চোখের সামনে হয়েছে, সবাই জানে, সেটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। নির্বাচন কমিশন যেটা ঘোষণা করেছেন, আমাদের বিএনপির সাধারণ সম্পাদক মহাসচিব স্পষ্ট করেই বলেছেন নির্বাচন কমিশন সম্বন্ধে, রোডই তো নাই, ম্যাপ দিয়ে লাভটাকে, সেটা এই নির্বাচন কমিশনের আন্ডারে যে নির্বাচনটা হবে, বিরোধী দল বিশেষ করে প্রধান বিরোধী আওয়ামী লীগ বাইরে বিএনপি এবং 20 দল
তারা কিন্তু গত 5 বছর ধরে বলে আসছে, 5 বছর না 8 বছর ধরে বলে আসছে যে দলীয় সরকারের আন্ডারে নির্বাচন ভালো হবে না। ঠিক ওই জায়গাটায় আওয়ামী লীগের যে কণ্ঠস্বর যে না দলীয় সরকারের অধীনে হবে, এটাই সংবিধানের রীতি, এটা ঠিক তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রধান নির্বাচন কমিশনার আজকে যেটা পত্রিকায় এসছে, মিডিয়াতে এসছে, যে আওয়ামী লীগের সরকারের আন্ডারেই একটি স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। না, উনি বলেছেন যে এই সরকারই থাকুক না কেন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার সামর্থ্য রাখে। আমি যেটা পড়েছি আমি সেটা আপনাকে বললাম, সেটা তিনি বলতে পারেন। একসময় ছাত্রলীগ করতেন, বেগম খালেদা জিয়ার ছবি তিনি যখন চাকরি করতেন নামিয়ে ভাঙছেন, তিনি জনতার মঞ্চের লোক ছিলেন, ক্যাডার বলতে যেটা বোঝায়। তার কাছ থেকে এর বেশি আমি প্রত্যাশা করছি না। কিন্তু তিনি যে চেয়ারে আছেন সেই চেয়ারটা তিনি বিতর্কিত করে ফেলেছেন। শুধু যে এই কথাটা বলে করছেন তা না, নির্বাচন কমিশন হওয়ার পর পিরোজপুরে তিনি যুবলীগ নিয়ে যে মহোৎসব করেছেন মিষ্টি খাওয়া খায়ের, সেগুলো পত্রপত্রিকায় চলে এসছে। স্বাভাবিক কারণে তার অতীতটা নিয়ে কেউ কথা না বললেও তিনি নিজেই চাচ্ছেন জাহির করতে যে তিনি একটি দলের মানুষ। কিন্তু শামসুজ্জামান দুদু, আমি যদি একটু বলি যে এই তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল সেটাকে কিন্তু বিতর্কিত করার চেষ্টা করেছে বিএনপি, বিশেষ করে যখন বিচারপতিদের বয়স বাড়িয়ে দেয়া হলো, নিজস্ব বিচারপতিকে পছন্দের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য। তারপরে এমন একটা তত্ত্বাবধায়ক সরকার করা হলো যেখানে রাষ্ট্রপতি নিজেই প্রধান উপদেষ্টা হয়ে গেলেন, ইত্যাদি ইত্যাদি তিক্ত অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের আছে। এবং আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, জনগণ যদিও বলেছে যে সেগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলই কিন্তু সেগুলো খুব সানন্দে মেনে নেননি, বলেছেন সূক্ষ্ম কারচুপি হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু বলেছে। যেমন দুটো প্রসঙ্গে আপনাকে আমি বলি, আওয়ামী লীগ বা বিএনপির এই তুলনা করে যেটা আপনি বললেন যে বিএনপির তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করেছে, তা আওয়ামী লীগের সভাপতির আন্ডারে আমাদেরকে এখন নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে কে এম হাসান, যিনি আওয়ামী লীগের বিএনপির সদস্য, এটা তোফায়েল ভাই অভিযোগটা প্রথম তোলেন, সদস্য আন্ডারে তারা নির্বাচন করতে চাননি। এটা বড় সিনসিয়ারিটি তাদের। আমাদেরকে করতে হবে আওয়ামী লীগের সভানেত্রীর আন্ডারে, তিনি 35 বছর ধরে সভানেত্রী। এটি আবার মানে এমন একটা সময় যেটা 2014 5 জানুয়ারি আমরা পেরিয়ে এসেছি। কেমন সভানেত্রী ওদের? কে এম হাসান তো নির্বাচন করেননি, পরিচালনা করতে পারেননি। ওই সময়টা আমরা দেখেছি। ওই সময় যদি খারাপ দিক হয়ে থাকে, আওয়ামী লীগ তো ভালো দিক আসতে পারতো। একবারে নেতৃত্বে আমরা নির্বাচনটা উনি করলেন, তাহলে আওয়ামী লীগ বিএনপি থেকে কোন জায়গাটায় ভালো হলো? এই কনসেপ্টটা কেমন যে তুমি অপরাধ করিয়াছ এখানে, আমি পাসানা করিয়াছি, এটা আমার সুন্দর, এটা তো ঠিক না। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আমরা দুইটার সময় যেটা বললেন যে হেরে যাওয়ার পরে সূক্ষ্ম কারচুপি বা পরাজয়টা মেনে না নেওয়া, এই অভিযোগ যেমন আছে, পরবর্তী সময় তারা কিন্তু বিরোধী দলের ভূমিকাও পালন করেছে। আমি আলাদা করে বলছি না বিএনপি বা আওয়ামী লীগ, এই অভিযোগ তারা করেছে, কিন্তু তারা আবার পরবর্তী সময় মেনে নিয়েছে। কোর্টের রায়ের কারণে সেই তত্ত্বাবধায়কটা রাখা সম্ভব হয়নি। কোর্টের দুটো রায়ের প্রসঙ্গ ছিল, একটা 2 টার্ম হতে পারে, সেই দুর্নামটা বাদ দিয়ে জাতীয় সংসদ, যেটাকে আমরা অনৈতিক সংসদ বলি, অবৈধ সংসদ বলি, সেটা বাদ দিয়ে তাদের পছন্দ মতো এটা করেছে। আমাদের সব অভিজ্ঞতায় আছে, ভালো মন্দ দলীয় তত্ত্বাবধায়ক সবগুলোই আছে, কিন্তু তার থেকে বেরোনোর রাস্তাটা কি? এই রাস্তাটা বেরিয়ে আনার জন্যেই কিন্তু আমরা বলেছি যে একটা আলোচনা করা যেতে পারে। সেলিম ভাইয়ের দল আছে, অন্যান্য বিরোধী দল আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ তো সুদীর্ঘ একটা প্রাচীন দল, সবসময় গণতন্ত্রের জন্য তারা লড়াই করেছে। আবার যখন ক্ষমতায় এসছে তারা তাদের মতো করে ক্ষমতা প্রয়োগ করেছে, সেই বিতর্কে তারা জড়িয়ে গেছে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটি সুস্থ নির্বাচনের জন্য আমি শুধু
জনসভা করব বা আমি শুধু নৌকাতে ভোট চাবো আর আমি অন্যদেরকে সভা তো দূরে থাক রাস্তায় আমি অফিসে যেতে দিব না, রাস্তায় দাঁড়াতে দিব না, এইটি মানে সুস্থ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচন এটা খুব কম। কালকে আমার নেত্রী, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা, 2 বারের প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি যাচ্ছেন এয়ারপোর্টে, আমরা গেলাম তাকে সিআপ করতে, বেদরক পিটানি। আমরা সাবেক সংসদ সদস্য, ওখানে সাবেক মন্ত্রীরা ছিলেন, রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। ভিআইপিতে যাওয়া তো মানে রেস্ট হাউসে তো পরের ব্যাপার। এটা আপনি কখন, যখন আমরা এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আগের মুহূর্তে আজকে ঘোষণা করেছেন, এটা কিভাবে আপনি আপনি বলবেন? এটা প্রধান তো প্রতিপক্ষ আওয়ামী লীগের তো বিএনপি, অন্য দলগুলোকেও আমি ছোট করছে না, তো সেই বিএনপি কি দাঁড়াতে দিচ্ছে না, ফুল নিয়ে সেখানে হাত তুলে নাড়বে, সেই পরিস্থিতিটাও সেখানে নাই। আমার কাছে এর থেকে বেরিয়ে আসার কি দরকার? যেটা সেলিম ভাই বললেন, এটা আমি মানি যে দেশের জনগণই ক্ষমতার উৎস, সেই জনগণকে নিয়ন্ত্রণ করে পার্টিগুলো। এই প্রধান যে স্টক হোল্ডারের প্রশ্নটা উঠেছে, যাদের সঙ্গে আমাদের নির্বাচন কমিশন আলোচনা করতে বসেছেন, তার একটা তো অংশ তো বিএনপি বা 20 দল, সেই আচার আচরণগুলো তারা দেখছেন। তাহলে কবে এই স্বাভাবিকতাটা আসবে? সেই স্বাভাবিকতাটা আনার আগে পর্যন্ত আপনি কিসের আলোচনা করবো হবে আর তার সঙ্গে এই প্রসঙ্গগুলো আসবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সংবিধানে যাই লেখা থাক না কেন, সেলিম ভাই যেটাও বললো, যে অতটুকু তো এই সংবিধান তো যারা যখন ক্ষমতায় ছিলেন পরিবর্তন তো করেছেন, হয়তো প্রতিপক্ষ বা অন্যরা সেইটা পরিবর্তনটাকে মানেনি। এখন যে সংবিধানকার আমরা দেখছি সেখানে তো এমন কথা লেখা নাই যে তত্ত্বাবধায়ক সরকার না হোক, সহায়ক সরকারের ভূমিকা, যেটা বলছেন আমাদের কাদের সাহেব, ওয়াহিদুল কাদের সাহেব, যে এই সরকারই তো সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। কিভাবে করবে? পুলিশ, প্রশাসন এবং সরকার একাকার হয়ে গেছে। একাকার অবস্থার পরিস্থিতিতে যদি সরকার দায়িত্ব নিয়ে এগোয়, সেই ধরনের একটা আকার ইঙ্গিত, আপনি প্রতিটা মুহূর্তে এমন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ নাই, মানে বিরোধী দলের বিশেষ করে প্রধানমন্ত্রী তার কেসগুলো তিনি তার মতো করে যেভাবে মীমাংসা করেছেন, কিন্তু এমন কোন বিরোধী দলের নেতা নেই যারা 15 দিন আপনার কোর্টের বারান্দায় থাকে না। আপনি নানান অভিযোগ দিতে পারেন, শেখ মুজিবুর রহমানের তো আগরতলা ষড়যন্ত্র মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা, কত মামলা ছিল, কিন্তু সেই মামলাগুলো তিনি তো সেখান থেকে বেরিয়ে এসে নির্বাচন করেছিলেন, স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রচার করেছিলেন। 70-র কথা বলছে, মামলা তো হয়, সেই মামলা থেকে বেরোনো পর। সেই ক্ষেত্রে আমার বক্তব্য আমি স্পষ্ট করি যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যত রকমই ঘোষণা করুক না কারণ, একটা স্বচ্ছ অংশগ্রহণমূলক প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের সামান্যতম ইঙ্গিত তিনি দিতে পারেননি। ধন্যবাদ। আবার আসবো পরে। অসীম কুমার উকিল, আপনার কাছে যেতে চাই, আপনি কি বলবেন? মানে ইতিমধ্যে বলা হয়েছে, সেলিম ভাই বলেছেন, দুদু ভাইও বলেছেন, এই বলার মধ্য দিয়ে কিন্তু মানে 2টা লাইন স্পষ্ট হয়ে গেছে আমার হিসাবটা, আমার বিশ্লেষণ আর কি। একটি হলো নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল, অন্যটি হলো নির্বাচনের বাইরে কোনো প্রক্রিয়া বের করা যায় কিনা। আমি মানে আজকে রোড ম্যাপ, পথ নকশা যেটি বলি না কেন ঘোষণা করা হয়েছে, এটি আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ঘোষণা করেছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলগুলির, নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়টি এখানে প্রধান উল্লেখযোগ্য বিষয় হিসেবে আছে আর কি। সেখানে যেমন সেলিম ভাই কিছু কথাবার্তা বলেছে যে এগুলি দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। সেলিম ভাইয়ের সমস্ত কথাগুলির সাথে একমত হয়ে বলতেছে যে সেজন্যই তো এই আলোচনার টেবিলে যাওয়া হচ্ছে, নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে আরো শক্তিশালী করা যায়, আরো সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানো যায়, আরো কিভাবে সকল মানুষের, যে জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জনগণের আরো বেশি পার্টিসিপেশনটা কিভাবে বাড়ানো যায়। এই প্রক্রিয়াগুলির অংশ হিসাবে কিন্তু ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স হয়েছে, ভোটার আইডি কার্ড হয়েছে,
একরঙা পোস্টার হয়েছে না, সব পোস্টার সব জায়গায় লাগানো যাবে না, মানে ধনী গরিব নির্বিশেষে সবাই যেন ইলেকশনগুলি করতে হবে। মিটিংও এই এলাকায় একটি ইউনিয়নে একটি মিটিং বা এই এলাকার মধ্যে একটির বেশি 2টি মিটিং করা যাবে না, হুন্ডা আর মহড়া দেওয়া যাবে না। এগুলি কিন্তু নির্বাচনটা সাধারণ মানুষের জন্য বেশ সহজ করে তুলেছে। তারপর আরও সহজ করে তোলা দরকার কালো টাকার খেলা বন্ধ করার জন্য, কালো টাকার উপর দাঁড়িয়ে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ আনার জন্য, এটা বন্ধ করার জন্য কিভাবে আরো কিছু করা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্যই তো আমাদের এই বৈঠকগুলি। রোডম্যাপ এটি তো আসলে একটি আধুনিক বিষয়, এটি যুগোপযোগী বিষয়, সেখানে বসেই সব কিছু আলোচনা করবে। কিন্তু এখন রোডেই দেখা যাচ্ছে না, ম্যাপ কি দেখব, সেই কথাগুলি বলার উদ্দেশ্য কি যে এই আলোচনা টেবিলে যাওয়া যাবে না, এই নির্বাচনী ব্যবস্থায় যাওয়া যাবে না। আমরা তো আগেও বলেছি, এখনো বলছি যে সামগ্রিকভাবেই সাংবিধানিকভাবে সমস্ত কিছুর পক্ষে। তারপরেও সিএসসি দেখেছেন, সেখানে বসে আলাপ আলোচনা করা যাবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ তার অতীত ইতিহাসের মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছে, আমরা সবসময় নির্বাচনী প্রক্রিয়ার পক্ষে। আমরা 1979 সালে নির্বাচনে গিয়েছি, অংশগ্রহণ করেছি, 39টা আসন পেয়েছিলাম। আসাদুজ্জামান স্যার বিরোধী দলীয় নেতা ছিলেন। আমরা সেখান থেকে পরবর্তী সময়, যদিও তখন মানে এগুলি আমরা শিখেছি, হ্যাঁ না ভোট, মানে মোর দেন 100% ভোট কাস্টিং, মিডিয়াকো, এই বিষয়গুলি কিন্তু এই সামরিক শাসকরা তাদের শাসনকে বৈধতার লেভেল পড়াতে গিয়ে, গণতন্ত্রের লেবাস পড়াতে গিয়ে, লুটপাটের অর্থনীতিকে লিগালাইজ করাকে জায়েজ করার লক্ষ্যে এই বিষয়গুলি এসেছে। তার মধ্যে দাঁড়িয়ে আমরা সকলে মিলে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই প্রক্রিয়াগুলি শুরু করেছি। আমরা 1991 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমরা 90-এর সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখভাগে ছিলাম। আমাদের সেদিনের মূল স্লোগানটাই ছিল যে নির্বাচনী প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদল হবে, রাতের আধারে নয়, অস্ত্রের জোরে নয়। এবং মানে কতটুকু গণতান্ত্রিক কাঠামো আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি সেটি ভিন্ন বিষয়, কিন্তু 91 সাল থেকে এখন পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া ক্ষমতার পালাবদল হচ্ছে। যদিও এর মাঝে কেউ কেউ রাতের আধারে ক্ষমতা দখল নেওয়ার চেষ্টা করেছে, যদিও এর মধ্যে 111-এর মতো দুঃখজনক ঘটনা ঘটেছে, তারপরেও সামগ্রিকভাবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এগুলি প্রতিরোধ করে আজকের এই জায়গাটুকু এসেছে। কিন্তু 91 থেকে 96 বিএনপির শাসন আমলে এটা এই তত্ত্বাবধায়ক সরকার, শিশু আর পাগল ছাড়া কেউ বোঝে না, এই সমস্ত বিষয়গুলো করে শেষ পর্যন্ত 15ই ফেব্রুয়ারি নির্বাচন। দেখেন, বিএনপি যখন ক্ষমতা আছে, ক্ষমতা ছাড়ার প্রক্রিয়া কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 1996 সাল থেকে 2001 সালে, আমরা কিন্তু একদম সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করে আমরা জনতার কাতারে এসে দাঁড়িয়েছি, নির্বাচন মোকাবেলা করেছি। পরবর্তী সময় আবার 2001 সাল থেকে বিএনপি ক্ষমতায় আসার পর কত কিছু করা হলো। আপনার এই যে বিচারকদের থেকে শুরু করে রাষ্ট্রপতির, প্রধান নির্বাচন কমিশনের সাজা, আজিজ মার্কা নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলি, হোল ইলেকশন সিস্টেমটাকে কিভাবে ডিস্টার্ব করা যায়, বিতর্কিত করা যায়, বিষয়গুলি নিয়ে এসেছে। এই যে সামগ্রিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটটা চিন্তা করলেই নির্বাচনের যে প্রক্রিয়াগুলি আমরা যত চেষ্টা করি, অসীম কুমার উকিল, আমি যেটা জানতে চাইবো, একটু পরে আসবো আবার আপনার কাছে, জানতে চাইবো যে যেটা বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেই নির্বাচনগুলো হয়েছিল সেগুলো অনেক গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল, জনগণের অভিমত সেটা। তো এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বাতিল করা হলো, যদিও কোর্ট বাতিল করেছে, কিন্তু কোর্ট কিন্তু বলেছিল যে 2টা আমি ইচ্ছে করলে আবার হতে পারে। তো এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করলে সমস্যাটা কোথায়, এই বিষয়ে আপনার প্রশ্ন করতে আসবে। যেটা বিএনপি বারবার বলছে যে বিএনপির অভিজ্ঞতা হচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। সেই প্রশ্নে আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালাম, আমি মোহাম্মদ আবুল খায়ের, মিরপুর থেকে বলছি। বলুন। যে আমার প্রশ্ন হলো দুর্য সাহেবের কাছে, মানে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা, আর কোনো কারণে যদি খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ না করে, ওনারা নির্বাচন করবে কিনা। ধন্যবাদ। এই দুটো ভাইয়ের কাছে প্রশ্নটা আসবো পরে। একটু অসীম কুমার উকিল, আপনি যদি আপনার এই তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত আদালতের রায়, সেখানে যেটা বললেন যে পরে বলা হয়েছিল যে আরো 2টি নির্বাচন করা যেতে পারে কিনা, করতে হবে না, করা যেতে পারে যদি সংসদ মনে করে, আমি ধরলাম যে তারপরের সলিউশনটা কি, যদি আরো 2টি নির্বাচন হইতো, তারপরের সলিউশনটা কি। দ্যাট ইজ তত্ত্বাবধায়ক সরকার ইজ নট এ পার্মানেন্ট সলিউশন। আমাকে তো আলটিমেটলি পার্মানেন্ট সলিউশনে যেতে হয়। আমি বিতর্কে গেলাম না দুদু ভাইয়ের সাথে,
দলীয় সরকারের এক্সপেরিয়েন্সটা, সে বিতর্কে আমি নাইবা গেলাম, বা বিএনপি ক্ষমতা ছাড়ার প্রাককালে তাদের ভূমিকাগুলো, এই বিতর্কে আমি নাইবা গেলাম, সবগুলো বিতর্কিত বিষয় ছিল। আমরা জায়গাটাকে সলিউশন করতে চাচ্ছি। আমি মনে করি আজকের এই দিনে দাঁড়িয়ে যে কথাটা বলতে চাই, আমার আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন হবে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটা একটা মডেল নির্বাচন হিসেবে আমরা দাঁড় করাবো, যার উপর দাঁড়িয়ে আগামী দিনগুলিতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজপথের মিছিলে মিটিং, আন্দোলন, লড়াই সংগ্রামে কাউকে কোনো কথা বলতে হবে। ধন্যবাদ। আমি শামসুজ্জামান দুদু, যে প্রশ্নটা আপনাকে করা হলো, আমি বলতে চাই যে প্রথমত, যদি আপনাদের তত্ত্বাবধায়ক সরকার বা আপনারা এখন তত্ত্বাবধায়ক বলছেন না, আপনারা বলছেন সহায়ক সরকার, যদি সহায়ক সরকারের দাবি আপনারা যেভাবে বলছেন সেইভাবে যদি আলটিমেটলি না মানা হয়, এবং যদি তারপরও যদি আপনাদের পার্টির চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান দুজনেই যদি মামলায় অভিযুক্ত হয়ে নির্বাচনে অযোগ্য ঘোষিত হন, সেই অবস্থায় আপনারা কি করবেন? জি, আমি প্রথমে যে প্রশ্নটা আপনি শেষে করলেন, ওই যে মিরপুর থেকে আজম সাহেব যে প্রশ্নটা করেছে, খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো প্রশ্ন করেছেন, আমি ওই জন্য তাকে ধন্যবাদ দিই। বিএনপি আগামী নির্বাচনে যাবে কিনা একটা প্রশ্ন করেছে। আমরা তো নির্বাচন করার জন্য 2014-তেও তৈরি ছিলাম। আমরা 86-এও নির্বাচন, যেটা আওয়ামী লীগ করেছিল, আমরা করি নাই। তো এই ধরনের নির্বাচন, যেগুলো নির্বাচন হয়, আমরা নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল, আমরা মানে চরমপন্থী কোনো দল না। আমরা অস্ত্র হাতে এখানে বিপ্লব করার জন্য বিএনপি তৈরি হয়নি। আন্দোলন সংগ্রাম যেটা করি, মানুষের ভোটাধিকার নিশ্চিত করে ক্ষমতার পরিবর্তনটা যাতে নির্বাচনের মধ্য দিয়ে হয়, এটা আমরা বিশ্বাস করি। সেহেতু নির্বাচনে যাবো কিনা এ নিয়ে কোনো প্রশ্ন থাকা ঠিক না। যদি পরিস্থিতি ডিমান্ড করে, পরিস্থিতি স্বাভাবিক থাকে, এখন একটা দল নর্দমায় নামছে, মানে যত রকম নীতি নৈতিকতা, গুন্ডামি সান্ডামি যেভাবে হোক তারা ক্ষমতায় থাকবে। তো এই নর্দমায় নামার দলের সঙ্গে আমি তো নর্দমায় নামবো না। 86-এ যেমন সামরিক শাসনের অধীনে যারা যেরকম ওই সময় যারা নির্বাচন করেছেন, জামাতকে নিয়ে নির্বাচন করছে, পরে জামাতকে আবার খুব খারাপও ভাবছে সবাই। ওই ধরনের নির্বাচন বিএনপি করতে চায় না বলে আমরা বলেছিলাম যে আলোচনায় আসেন, বসেন, নির্বাচনটা গ্রহণযোগ্য করেন। নির্বাচনের জন্য আমরা মুখিয়ে আছি, নির্বাচন আমরা করতে চাই, তবে সেটি নির্বাচনের মতো নির্বাচন হতে হবে, প্রত্যক্ষ এবং সংবিধানের যেটা লিখিত আছে, প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে হবে। এটা এক। আর দুই হচ্ছে বেগম জিয়া এবং তারেক রহমান, এটা মিথ্যা মামলায় তারা সম্পূর্ণভাবে, যেটা যেমন শেখ মুজিবুর রহমান রাষ্ট্রদ্রোহী মামলা ছিল, পাকিস্তানের রেয়া দিয়েছিল, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যেটা আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বলা হয়, তো এইসব মামলা আলটিমেট টেকে নাই, থাকে না, এগুলো রাজনৈতিক হয়রানিমূলক মামলা। তো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, বেগম যে 3বার প্রধানমন্ত্রী, মানে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি কিন্তু তারেক রহমান, আপনি সেটা মিথ্যা মামলা। এটা তারেক রহমানকে জড়ানো হয়েছে ওনারা যে মামলাটা, যেমন কিন্তু আপনাদের সরকারের আমলে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, ঘটনা হয়েছে, এটা তো আমাদের সাথে তদন্ত হয়েছে, পরেও তদন্ত হয়েছে, দুটোই পুলিশ, দুটোই পুলিশের তদন্ত। আমাদের সময় যে পুলিশের তদন্ত সেটা জর্জ মেয়ার, আর এখন যেটা পুলিশের তদন্ত হয়েছে এটা বড় বিপ্লবী একটি ঘটনা, দুটোই পুলিশের। তো বিএনপির সময় এটা জর্জ মেয়ার, আর শেখ হাসিনার সময় এটা বিপ্লব। সেই জন্যে এই মানে বিষয়গুলো, আমাদের সময় এফবিআই আসছিলেন যুক্তরাষ্ট্র থেকে, এই যুক্তরাজ্য থেকে, তো শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী যিনি, তার গাড়িটা, যে গাড়ির উপর গুলি করা হয়েছিল, সেই গাড়িটা তারা দেখতে চেয়েছিলেন, দেয় নাই। এগুলো বোধহয় আপনার জানা আছে। সেই সময় তদন্তের সহযোগিতা নাই। তো ওইটা আবার বাংলাদেশের পুলিশ করে না। শামসুজ্জামান দুদু, যেটা জানা গেছে, কিন্তু আপনি আমার মনে হয় যে সরকার, তৎকালীন সরকার যথেষ্ট সহযোগিতা করেনি বলে এফবিআই ফেরত গিয়েছিল। না, এটা আপনার একমত হতে পারছি না, কারণ এটা আমি নিজে জানি যে ওর গাড়িটা আসে নাই, দেওয়া হয় নাই। তো সেই সময় বিদেশি তত্ত্ব মানে নিয়ে আসা হলো। আর যাকে এই পরবর্তী সময় তদন্তকারী করা হয়েছে এখন দিন, ইনি আওয়ামী লীগের নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, যেটা যে পুলিশ অফিসার কাজ সাহেব করেছেন। তো এই নিয়ে আমি কথাটা বলতে চাই না, এই জন্য যে গ্রেনেড মামলা এখন বিচারাধীন একটা বিষয়। তো বিচার যেহেতু এটা হচ্ছে,
এবং সেই বিচারের বিষয়টা নিয়ে আমি কখনো কথা বলি না এবং এখনো বলতে চাই। আমি যেটা বলি যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের দেশে শেখ মুজিবকে যারা বিচার করতে চেয়েছিলেন তারা একসময় পালাইছিলেন, রাত্রির পোশাক পরে তারা পালিয়েছিলেন, তাদের বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছিল। এটা আন্দোলনের মধ্যে তো যখন পরিস্থিতিটা তৈরি হয় মিথ্যা মামলা তখন থাকে না। আপনারা সেই আন্দোলন করতে পারবেন বলে আপনাদের আমরা এরশাদ সাহেবের যে আন্দোলন সেটা আমাদের আন্দোলনে পতন হয়েছিল। আমরা আন্দোলন করেছিলাম যথেষ্ট দায়িত্বজ্ঞানতার সঙ্গে। ডাকসু আমাদের তত্ত্বাবধানে ছিল, আমাদের ডাকসুর আরেক বড় ভাই আমাদের সেলিম ভাই উনিও ডাকসুতে ছিলেন, আমরাও ডাকসুতে ছিলাম না, কিন্তু সেই বিএনপির এই বিএনপি কি একই আছে? আরো বড় এবং আরো শক্তিশালী এখন। আচ্ছা, আমার সময় ছাত্র দলের থেকে এখন ছাত্র দল অনেক বড়। আন্দোলনটা কখন হবে, কিভাবে হবে, কখন আগুন জ্বলবে, কখন গণঅভ্যুত্থান ঘটবে, এটা আগে থেকে বলা। ধন্যবাদ। আমি একটু সেলিম ভাইয়ের কাছে আবার আসবো। সেলিম ভাই, এসব আলোচনা দুই পক্ষেরই শুনলেন, মুরব্বী মানুষ, আবার কি বলবেন? কিছু আমি মনে করি যে এটা তো সব মানুষই ক্রমাগতভাবে দেখে যাচ্ছে যে দেশের ভিতরে দুইটা বড় দল, আমাদের ভাষায় বুর্জুয়া দল, তারা কিভাবে দেশে একটা সংঘাতের পরিস্থিতি এবং তর্ক বিতর্কের বিষয়বস্তুটা কোন জায়গায় কেন্দ্রীভূত করছে, যেটা মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে এবং প্রয়োজনের সঙ্গে আমার বিবেচনায় মোটেই সামঞ্জস্যপূর্ণ না। দ্বন্দ্বটা হচ্ছে প্রধানত ক্ষমতাকে কেন্দ্র করে এবং যেন উপায়ে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়া, এইটাকেই প্রাইমারি দিয়ে যে রাষ্ট্র পরিচালনার যে প্রিন্সিপালসগুলো সেইগুলোকে কিন্তু অবহেলা করা হচ্ছে। এখন প্রিন্সিপালসের ভিত্তিতে যদি আমরা চলি তাহলে অনেক সময় এমনকি রাষ্ট্রপতির সঙ্গে যখন আমরা দেখা করলাম তখনও আমি এই কথাটা বলেছি ওনাকে যে আপনি আমাদের সবার সঙ্গে তো আলোচনা করবেন, সবার কাছ থেকে একটা আন্ডারটেকিং নেন যে আমি নির্বাচনের ব্যাপারে জয়লাভের জন্য চেষ্টা করব, কিন্তু পরাজয়ের জন্য তৈরি থাকিব এবং সেটা আমার নেতা এবং কর্মীদেরকেও আমি সেই জন্য প্রস্তুত থাকতে বলব। সম্ভবত এই রকম দৃষ্টিভঙ্গি না থাকার কারণে অনেক রকম সমস্যার উৎপত্তি হয়। তৃতীয় কথা হলো যে মূল বিষয়টা আমি আবার বলছি যে কার অধীনে নির্বাচন হবে, এবং এই তর্ক আনলে পরেই এইটা সহায়ক সরকারের অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না শেখ হাসিনার সরকারের অধীনে হবে। আমি মনে করি যে সবাই ভুল কথা বলছে। ইলেকশন হবে ইলেকশন কমিশনের অধীনে। আমি আবার বলছি এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। ইলেকশনের কমিশন এবং নির্বাহী ক্ষমতা জনপ্রতিনিধিদের হাতে থাকিতেই হইবে। আমাদের সংবিধান ভালো করে পড়লে পরে, আমি সাংবিধানিক বিশেষজ্ঞ নয়, তবুও সংবিধানে যেভাবে লেখা আছে যে নির্বাচনকালীন সময়ে সমস্ত প্রশাসনের প্রয়োজনীয় সাহায্য চাইলে সেটা দিতে বাধ্য থাকিবে। তো এটা যখন কনস্টিটিউশনাল অব্লিগেশন হয়ে যায় তখন কিন্তু নির্বাহী ক্ষমতাটা 16 আনা একটা নর্মাল সরকারের হাতে যে 16 আনা ক্ষমতা সেটা আর থাকছে না। বাই ইমপ্লিকেশন নির্বাহী ক্ষমতার একটা অংশ সেটা কিন্তু জনপ্রতিনিধি নয় এমন নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশনও আজকে কিন্তু জোর দিয়ে বলেছে যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত আমরা কোনো কিছু বলবো না, বাট তফসিল ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু সব নিয়ন্ত্রণ। এইখানে আমার একটা আপত্তি আছে। আপত্তি হলো নির্বাচন কমিশনের দায়িত্ব হলো অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব বছর বছর না দিলে পরে নির্বাচন কমিশন কিন্তু ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। তার মানে কিন্তু তফসিল ঘোষণার পরে সে কিন্তু হিসাব নিচ্ছে না, আগে থেকে নিচ্ছে। তাহলে পরে এখন কেন নির্বাচন কমিশন পয়েন্ট আউট করবে না যে সরকারি খরচে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যে সেই সরকারি মিটিংয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য যে আহ্বান জানাচ্ছে সেটা ভায়োলেশন অফ দ্য প্রিন্সিপালস এবং সেটা লেভেল প্লেইং ফিল্ডটাকে ডিস্টার্ব করে। কিংবা এই কয়েকদিন আগে যেটা দেখলাম, আমাদের মতবিরোধ থাকতে পারে কিন্তু উত্তরায় আসাম আব্দুর রবের বাসায় যে আপনারা এখানে কোনো আলোচনা করতে পারবেন না। এই বিষয়ে আমি আসবো একটু অসীম কুমার উকিলের কাছে। তার আগে আমি একটা ফোন আছে, ফোনটা দ্রুত নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমি ঢাকা মেহেরপুর থেকে বলছি। বলুন। আমি জনাব মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। বিএনপি চাচ্ছে নিরপেক্ষ সরকার,
আর বর্তমান সরকার চাচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন। এই যে নিয়ে এত গ্যাঞ্জাম, দেশে এত কিছু হইতে আছে, সবাই দেশের জন্য কথা বলে, কিন্তু এইটার সমাধান কি? যে যার মতো বলতে যাইতে আছে, মানে ওই বিচার মানি তালগাছ আমার, আসলে এইটার সমাধান কি? ধন্যবাদ। এটা এত সহজে সমাধান হবে না। আমি অসীম কুমার উকিল আপনার কাছে প্রশ্নটা করেছি, আপনি একটু সংক্ষেপে উত্তর দেবেন, কিন্তু তার আগে আমি বলবো যেটা সেলিম ভাই প্রসঙ্গটা তুলেছেন, যে আমরা বলতে চাচ্ছি যে দেশে গণতন্ত্র আছে, সবাই অবাধে তাদের বাক স্বাধীনতা ভোগ করছে, মৌলিক অধিকার ভোগ করছে, কিন্তু আমরা দেখলাম সম্প্রতি আসম আব্দুর রবের বাসায় যে এই সভাটি একটি ঘরোয়া বৈঠক চলছিল এবং সেখানে সব স্বাধীনতার পক্ষের নেতারা, বিভিন্ন দলের নেতারা, তাদের কিন্তু সবারই খুব গৌরবজনক ভূমিকা আছে আমাদের মুক্তিযুদ্ধে এবং সবাই খুব পরিচিত। তাদের মিটিংয়ে পুলিশ ডিস্টার্ব করেছে, যেটা আমরা দেখেছি। এটা কেন, এবং এই ব্যাপারে সরকারের কোনো ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত কিন্তু পাইনি। আপনাকে ধন্যবাদ। আসলে খুব ভাইটাল কোশ্চেনগুলো এসে গেছে, যে বন্ধুটা জিজ্ঞেস করতেছিল, সংক্ষেপে বলবেন। বন্ধুর উত্তরটা হলো যে সমস্ত সলিউশন হবে সংবিধানগতভাবে। আচ্ছা সেলিমে, আমারও একটু জানার আগ্রহ, আমার নেত্রী প্রধানমন্ত্রী, আমার নেত্রী তো আওয়ামী লীগ সভানেত্রী, উনি প্রধানমন্ত্রী হিসেবে ক্যাবিনেট মিটিং করবেন, এটা ঠিক আছে, উনি জনসভায় তো আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে ভাষণ দিচ্ছেন, সেই সভানেত্রী হিসাবে উনি ভোটটা চাইতে পারেন না? অবশ্যই, কিন্তু সেইটার জন্য যে খরচপত্র এবং লজিস্টিক্স, সেটা রাষ্ট্রীয় খরচে না, সেটা দলীয় খরচে হইতে হবে। সেটা দলীয়ভাবে অ্যারেঞ্জমেন্টগুলি হচ্ছে না, আমাদের দলীয়ভাবে অ্যারেঞ্জমেন্টগুলি হচ্ছে। আমি মহান মুক্তিযুদ্ধে সকলের ভূমিকার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে বলছি। আমি মুক্তিযুদ্ধের প্রাক্কালে স্কুলের ছাত্র, একেবারেই মুক্তিযুদ্ধে যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু শরণার্থী শিবিরে ছিলাম প্রায় 4 মাস। সেখান থেকে আমি সচক্ষে অনেক জিনিস দেখার মানুষ, আমি একজন সৌভাগ্য বা দুর্ভাগ্য বলবো না, কারণ যা দেখেছি সেগুলো একটা ভিন্ন চ্যাপ্টার। মহান মুক্তিযুদ্ধের সামগ্রিক বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা রেখে বলছি। স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে সকল মুক্তিযোদ্ধারা, 71-এর সকল মুক্তিযোদ্ধাদের প্রতি যদি আমরা ঠিক 71-এর মতো শ্রদ্ধা রেখে চলতে পারতাম, তাহলে তো আলোচনাগুলি হয় না। আজকের এই আলোচনাগুলি কেন হচ্ছে? 75 উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের যে রাজনীতি, সেখানেও তো মুক্তিযুদ্ধ এদিকে হচ্ছে। বাংলাদেশের এখনো মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। আমি মোটা দাগে বলছি আর কি, মহান মুক্তিযুদ্ধে সকলের ভূমিকার প্রতি শ্রদ্ধা রেখে বলছে। স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের কাঠামো বিনির্মাণে কার কি ভূমিকা, এইগুলো তো আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট। সেখান থেকে আমি খুব শঙ্কিত হয়ে যাই রাতের আধারের মুভমেন্টগুলি দেখে। দিনের আধারের মুভমেন্ট আমার কোনই নাই। আমি যখন ঘরে বসে কাশিম বাজার কুঠি বানাতে যদি কেউ চায়, সেই ব্যাপারে আমি খুব শঙ্কিত থাকি, কারণ আমি তো দেখেছি কি হচ্ছে। আমরা 75 উত্তর বাংলাদেশের প্রোডাকশন দুদুভাই, আমরা সব সামরিক সামরিক স্বৈরাচারের সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশে যারা ভূমিকা রেখেছে, তাদের সকলের ভূমিকা থেকে আমরা শঙ্কিত। আর সেই শঙ্কিত হওয়ার কারণে আমি আমার গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমি সাংবিধানিকভাবে আমার সরকারকে সম্মুখমানে এগিয়ে যেতে চাই। সেই জন্যই কিছু সতর্কতা অবলম্বন, নাথিং মোর, ডিস্টার্ব করা, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেইটুকু। কারণ কিছু তো সমস্যা আছে, আমি এই আলোচনা করতে গেলে সময় লাগবে, সেই আলোচনায় যাচ্ছি না। উত্তরার ঘটনা যেটা হয়েছে, সেটা আমি যতদূর জানি যে দুপুরবেলা চায়ের দাওয়াত দিয়েছিল, তা আমাদের খালেকুজ্জামান না প্রথমে দাওয়াত দিয়েছিল যে 4টার সময় আসেন, আমরা চা খেতে কিছু কথা বলা যাবে। তারপরে খালেকুজ্জামান, উনি আবার খুব খাদ্য রসিক, উনি বললেন যে আমি চা খেতে যেতে রাজি না, আপনার যে যদি পুরা ডিনার খাওয়ান তাহলে পরে যাবো। ওর জন্য ডিনারের কাছে ওখানে পুলিশ ভেতরে ঢুকে বলেছে যে আপনারা এখানে কোনো আলোচনা করতে পারবেন না এবং আপনারা তাড়াতাড়ি চলে। এটা যথেষ্ট নিন্দনীয়। আপনি যত কথাই বলুন না কেন, ওইখানে যারা ছিলেন, ওখানে যারা ছিল তার সঙ্গে আমাদের ডিফারেন্স, আমাদের পার্টি যদি বলেন, আমরা তো সেখানে যাইনি এবং অনেক ডিফারেন্স আছে। আমরা হয়তো অনেকে ডিফারেন্স থাকতে পারে। মাহমুদুর রহমান মান্না ওনার বিরুদ্ধে হয়তো কিছুদিন আগেও আপনারা একটা ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্র করেছেন উনি, সেরকম একটা অভিযোগ এখনো বিচারাধীন। রাত্রেবেলায় কিন্তু তাকে ফুল দিয়ে তার সঙ্গে দেখা করেছে রাত্রেবেলা গেলে পরে ষড়যন্ত্র না, কাশেম বাজারের ষড়যন্ত্র না,
যাই হোক না কেন, সেলিম ভাই এই বিতর্কটা যদি চাই আমরা আলাপটা করতে পারি আর কি। কারণ এটা কি একেবারে উপরের নির্দেশে হচ্ছে? আপনার কথা শুনে মনে হচ্ছে, আমার মনে হয় সেটা নাও হতে পারে। না, সুতরাং সেই দায় কেন নিতে যাচ্ছেন? আমি এটা দায়িত্ব আওয়ামী লীগ নিচ্ছে কিনা, আমি যে কথাগুলি বলছি, আমরা যখন আলোচনা করছি, এটা কি রেকর্ড হচ্ছে না? অবশ্যই যার যেটুকু রাখার হচ্ছে আগে, এগুলি তো এটা দৈনন্দিন কাজ। এতগুলি বাংলাদেশের স্টলওয়ার্ড একত্রিত হচ্ছে, একটু খোঁজখবর রাখতেই পারেন। খোঁজ খবর তো অন্যভাবে রাখতে পারেন। পুলিশ তো খোঁজ খবর কেউ জানতে পারবে না, সেইভাবেও খোঁজ খবর রাখে। গোয়েন্দা তৎপরতা যেটাকে আমরা বলি, সেটা হতেই পারে। কিন্তু কারো বাসায় ঢুকে আপনি বলবেন যে আপনারা মিটিং করতে পারবেন না, একজন পুলিশ অফিসার, এটা তো নিশ্চয়ই আমার কাম্য হতে পয়েন্টটা পারে হলো না। শান্তিপূর্ণ রাজনৈতিক তৎপরতা চালানোর ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাটা, রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাটা ফিরিয়ে আনা একান্ত কর্তব্য। সেইখানে এইগুলো একটু ব্যত্যয় সৃষ্টি করে। এই ধরনের ঘটনা ব্যত্যয়। আপনার দিক থেকেও বিশ্বাসযোগ্যতা তৈরি করাটা দায়িত্বের মধ্যে পড়ে না? অবশ্যই সেটা পলিটিক্যাল, সেটা পলিটিক্যাল বিশ্বাসের জায়গায় যারা গেছিলেন তাদের কার কতটুকু আছে এটা নিয়ে আলোচনা না, করা এটা যাবে না? পুলিশি এটা তো ব্যবস্থা দিয়ে পুলিশ দমন গোয়েন্দা করবে, তৎপরতা দিয়ে। রাজনৈতিকভাবে পুলিশ আপনি এখানে এইটাকে গোয়েন্দা, মোকাবেলা করবেন। আপনি যেটা বলছেন পুলিশ গোয়েন্দা তৎপরতা দিয়ে এটা তাদের বিরাট ভুল গতিবিধি করবে। নজরে রাখতে পারতো বা খোঁজ খবর নিতে পারতো কারা কি আলোচনা করছে। কিন্তু প্রকাশ্যে যে এইটা নিশ্চয়ই আপনারা কাম্য নয়। কথা বলবেন, যাই হোক, আমরা এই ব্যাপারে আর কথা বলতে চাই না। রাজনৈতিক আলোচনা করতে আমি হবে না। আমি এখানে সেলিম ভাই, কোনো আমি- পারমিশন আমি এখানে এমনকি একটা- জিজ্ঞেস করেছে আমাদের যে আপনারা যেখানে রাজনৈতিক আলোচনা করবেন Permission কি? আপনারা Permission পারমিশন আছে নিয়ে না আসছেন। না, আমি একটা কথা বলি, একমাত্র 14 দল বাদে, আমি একটা পরিষ্কার করে কথা বলি, 14 দল বাদে যাদেরকে মানে আওয়ামী লীগ মনে করছে যে তার প্রতিপক্ষ হতে পারে বা একটা আন্দোলনে যেতে পারে, শক্ত কোনো ভূমিকা নিতে পারে, তাদেরকে বাসার মধ্যে কেন, রাস্তায় কেন, সব জায়গায় নাজেহাল করা হয়। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের শুধু আমি সেলিম ভাইকে বলবো যে সেলিম ভাই, আমরা একটা কথা শুনতে পাচ্ছি যে তৃতীয় একটা রাজনৈতিক শক্তি মানে আওয়ামী লীগ বিএনপির বাইরে দাঁড় করানোর একটা চেষ্টা, যেই চেষ্টার ফলেই কিন্তু সেই মিটিংটাও হয়েছিল বলে আমরা যতটুকু জানি, এবং আপনারও হয়তো সেই মিটিংয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ ছিল, আপনি জাননি। মানে এই ধরনের কোনো উদ্যোগ কি আপনারা নিতে না, পারেন? আমি ঠিক তৃতীয় শক্তি হিসেবে জিনিসটাকে চিহ্নিত না করে আওয়ামী লীগ আর আমাদের 10 সেকেন্ডের মধ্যে বিএনপির বলতে হবে। আওয়ামী লীগ আর বিএনপির বিকল্পে একটা শক্তি গড়ে তোলা একান্তভাবে প্রয়োজন। আমরা আওয়ামী লীগ বিএনপি যেই ধারায় স্বাধীনতায় দেশ বিশ্বাসী, চালাচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের বিশ্বাসী। অবশ্যই বিপদ হবে, কিন্তু আওয়ামী লীগ আর বর্জীয় সমাজ বিএনপি, ব্যবস্থার বাইরে আওয়ামী লীগ আর সমাজ গড়তে হবে। বিএনপি যেই ধারায় অগ্রসর হচ্ছে তার বিকল্প, আমরা তার একটা আরেকটা থার্ড এডিশন, না, তৃতীয় সংস্করণের নয়। পক্ষে আমরা নই। এটা বিকল্প। সুতরাং বিকল্প, এবং সেইটাকে স্বাভাবিকভাবে বামপন্থীদের একটা মূল প্রভাবের ভিত্তিতে, আমি নেতৃত্ব শব্দটা ব্যবহার করব, প্রভাবে, হ্যাঁ। বা মূল প্রভাবের ভিত্তিতে ধন্যবাদ। সেই শক্তি গড়ে তুলতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আশা করব আমাদের নির্বাচনমুখী যে পথযাত্রা শুরু হয়েছে সেটা নির্বাচনমুখী থাকবে এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচনে আমরা একটা চমৎকার নির্বাচন পাবো, সব মতপার্থক্য ভুলে সবাই একমত হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি কি বলবেন? ধন্যবাদ। আমাদের দেশে নির্বাচন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, এবং জাতীয় নির্বাচন স্বাভাবিকভাবেই একটা বিশেষ গুরুত্ব ধারণ করে, কারণ সেই জাতীয় নির্বাচনের মাধ্যমে কেবলমাত্র জনপ্রতিনিধিরাই নির্বাচিত হচ্ছে তাই না, সংসদ গঠিত হচ্ছে তাই না, সেটার মাধ্যমে কিন্তু সরকার কোন সরকার গঠিত হবে, দেশ চালাবে, সেটাও কিন্তু একই সঙ্গে নির্ধারিত হয়। এবং গণতন্ত্রের একটা অন্যতম উপাদান হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্র আসলে একটা বহুমাত্রিক বিষয়, এবং তার ক্ষেত্রে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা নিয়ে নানা জনের নানা মত থাকতে পারে, কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তার অর্থনৈতিক দিক, সামাজিক দিক এবং মনস্তাত্ত্বিক দিক, এইগুলোর পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়াটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমাদের সংবিধানে লেখা আছে যে রাষ্ট্রের মালিক হলো জনগণ, তার মানে চূড়ান্ত বিচারে সার্বভৌমত্বের সর্বোচ্চ অধিকারী হলো জনগণ, কিন্তু সেটা প্রয়োগ করা হয় আইনের বিধিবিধান অনুযায়ী, এবং সেই ক্ষেত্রে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ যেমন আছে, আইন বিভাগও একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ।
এবং আইন পরিষদে যারা অধিষ্ঠিত হবে তাদের দায়িত্ব আইন প্রণয়ন করা এবং চূড়ান্ত বিচারে সে আইন প্রণয়নের ক্ষেত্রে যদি জনগণের অভিমত ব্যক্ত না হয়, প্রতিফলিত না হয়, তাহলে পরে যেখান থেকে আমরা শুরু করলাম যে রাষ্ট্রের মালিক জনগণ, সেই জায়গাটা কিন্তু খর্বিত হয়ে গেল। তাহলে পরে প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিনিধি নির্বাচন যাতে সঠিকভাবে হয় এবং মানুষ যাতে অবাধে নির্ভয়ে এবং কোনো লোভ কিংবা কোনো রকম উস্কানি বা কোনো রকম ধোঁয়াশামূলক প্রচারণা, যেমন সাম্প্রদায়িকতার প্রচারণা, এইগুলো দ্বারা প্রভাবিত না হয়ে তার স্বার্থের বিবেচনা থেকে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করাই হলো নির্বাচনের দায়িত্ব, কর্তব্য। এবং পুরা ব্যাপারটা নিয়ন্ত্রণ করে কিন্তু নির্বাচন কমিশন। আমার সবাইকে ভাবার জন্য আমি বলবো যে কার অধীনে নির্বাচন হবে এইটা নিয়ে যে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কটা অহেতুক আমি মনে করি। কারণ এটা সমাধান সংবিধানেই দেওয়া আছে, বলা আছে ইলেকশন কোনো সরকারের অধীনে হবে না, ইলেকশন হবে ইলেকশন কমিশনের অধীনে। তাহলে পরে এবং আওয়ামী লীগের নেতারাও কালকেও বোধহয় বললেন তার জেনারেল সেক্রেটারি যে রুটিন কাজের বাইরে প্রধানমন্ত্রী কোনো কাজ করবেন না। নির্বাচন কমিশনও আজকে বলেছেন যে তফসিল ঘোষণার পর সব প্রশাসনিক সব নিয়ন্ত্রণ নির্বাচন কমিশন। এরকম একটা নির্বাচন দরকার। এ ব্যাপারে আমার মনে হয় কোনো পলিটিক্যাল পার্টি বা পেশাজীবী বা সুশীল সমাজ, সাংবাদিক খুব দ্বিমত পোষণ করবে এটা আমার কাছে মনে হয় না। এটা কিভাবে সম্ভব? এর উদাহরণ কিন্তু আমাদের গত ৪৬ বছরে নানানভাবে আমাদের সামনে আসে। এটা কখনো আমরা, দেশটা তৈরি হয়েছে কিন্তু মানুষের অধিকারের উপরে প্রতিষ্ঠা করার জন্য। এখন যেটা সর্বশেষ যে নির্বাচন জাতীয় সংসদের, সেই নির্বাচনে তার আগ পর্যন্ত আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দেখেছি। আওয়ামী লীগ, বিএনপি যারা যখন জিতেছে, হেরেছে, অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া তাদের মতো করে তারা ব্যাখ্যা করেছে। কিন্তু তখন এক ধরনের ভোটাধিকার প্রশ্নে কম বেশি সেখানে গিয়ে তারা ভোটটা দিতে পেরেছে। সর্বশেষ যে নির্বাচন, যেটি এখন যে সরকারটি আছে, সেটি আছে দলীয় সরকারের অধীনে বা আওয়ামী লীগ সরকারের অধীনে। এবং সেই নির্বাচনটা 2014 5 জানুয়ারি যে ভয়াবহ অভিজ্ঞতা দেশের মানুষের, সেটি কোনোভাবেই কারোরই কাম্য না। মানে তখনকার নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবই ছিল, কিন্তু মানুষের ভোটাধিকারটা আমরা প্রত্যক্ষভাবে কেন্দ্রে গিয়ে দিতে পারিনি। একে অপরের অভিযোগ করা যাবে, কিন্তু এটা সত্য যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার নির্বাচন পরিচালনায় যে সাফল্য মানে তারা দেখানোর কথা ছিল, দলীয় সরকার তো নতুন একটা কনসেপ্টে হচ্ছে, সেটা তিনি পারেননি। এবং তিনি এটা প্রধানমন্ত্রী স্বীকারও করেছেন যে পরবর্তী সময় প্রশ্নবদ্ধ নির্বাচন তিনি আর চান না। তার আগে নির্বাচন একের পরে পরে তিনি আরেকটা নির্বাচন করতে চেয়েছিলেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে, সেটি আর পরে এগোয় নাই। তা আমি সেই সব প্রসঙ্গগুলো একেবারেই আমাদের চোখের সামনে হয়েছে, সবাই জানে, সেটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। নির্বাচন কমিশন যেটা ঘোষণা করেছেন, আমাদের বিএনপির সাধারণ সম্পাদক মহাসচিব স্পষ্ট করেই বলেছেন নির্বাচন কমিশন সম্বন্ধে, রোডই তো নাই, ম্যাপ দিয়ে লাভটা কি? সেটা এই নির্বাচন কমিশনের আন্ডারে যে নির্বাচনটা হবে, বিরোধী দল বিশেষ করে প্রধান বিরোধী আওয়ামী লীগ বাইরে বিএনপি এবং 20 দল। দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় নির্বাচনী পথনকশা, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারবেন।
সেজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে তফসিল ঘোষণার পরই মাথা ঘামাবে কমিশন, রোডম্যাপ প্রকাশ করে সিইসি। কমিশনের রোডম্যাপ ঘোষণায় সংকট নিরসন হবে না, মন্তব্য ফখরুলের। তোফায়েল বললেন, বাস্তবসম্মত কর্মপরিকল্পনা সব দলেরই গ্রহণ করা উচিত। বন্যায় ফসলহানি হলেও দেশে খাদ্য ঘাটতি হবে না, বললেন প্রধানমন্ত্রী। 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো বঙ্গবন্ধু কৃষি পদক। আশুলিয়ায় ঘিরে রাখা বাড়ি থেকে 4 জনের আত্মসমর্পণ, সারোয়ার তামিম গ্রুপের সদস্য দাবি র্যাবের, নিষ্ক্রিয় করা হলো জব্দ বোমা। এবং বিচার বিভাগীয় তদন্তের পরও নিখোঁজ সাতক্ষীরার হোমিও চিকিৎসক জনির তদন্তভার পুনরায় পিবিআইকে দেয়ায় হতবাক পরিবার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। আমরা এবার চলে আসব আমাদের আলোচনায়। আজ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের একটি নির্বাচনী পথ নকশা ঘোষণা করেছেন এবং আনুমানিক 2018 সালের ডিসেম্বরে নির্বাচন হয়তো হবে, সেরকম একটা সময় ধরে নিয়েই তারা রোডম্যাপটা ঘোষণা করেছেন, যার মধ্যে 7টি বিষয় উল্লেখযোগ্য। তার যেগুলোর মধ্যে রয়েছে আইনি কাঠামো পর্যালোচনা ও সংস্কার, নির্বাচনী প্রক্রিয়াকে সহজ ও যুগোপযোগী করা, সংসদীয় এলাকা পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধিত দলসমূহের নিরীক্ষা ইত্যাদি ইত্যাদি। যদিও এই রোডম্যাপকে বিএনপির মহাসচিব ইতিমধ্যেই বলেছেন যে রোডই নেই, তার আবার ম্যাপ কিসের। এবং আওয়ামী লীগের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে বাস্তবসম্মত সব পরিকল্পনায় সবার স্বাগত জানানো উচিত। এই ধরনের বিতর্ক তো আছেই। তো এর মধ্যে এই রোডম্যাপ ঘোষণা, আমি প্রথমেই মৌলিক বিষয়ে অ্যাড্রেস করাটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি কর্তব্য বলে আমি মনে করি। সেইগুলো কিন্তু যে ইলেকশন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, এই প্রসঙ্গগুলো কিন্তু অ্যাড্রেসড হয়নি। তারপরে আমি বলবো যে এটা একটা ইতিবাচক, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে অন্তত পক্ষে একটা টাইম শিডিউল দিয়ে এইটা বর্তমান ব্যবস্থার ভেতরেই কোন ব্যাপারটা কখন করা হবে সেই জিনিসটা আগাম তারা জানিয়ে দিয়েছে, এবং সেই অনুযায়ী তাহলে জনগণও প্রস্তুত হতে পারে এবং রাজনৈতিক দলগুলো প্রস্তুত হতে পারে। এটা জনগণের ভেতরে প্রচার করাটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। অনেকে বলে ইলেকশনের স্টেক হোল্ডার্স হলো পলিটিক্যাল পার্টি, সেটা আংশিক সত্য, কিন্তু ইলেকশনে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো সাধারণ জনগণ, কেন এটা হলো তাদের ব্যাপার এবং তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এবং সেইখানে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা এইখানে জবাবদিহিতা এবং কার্যকরণের সমস্ত শেষ স্তরটা সেইখানে আমাদের নিয়ে যেতে হবে। এবং সেই ইলেকশন কমিশন অবশ্য বলেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। আমরা অবশ্যই সেই আলোচনায় অংশগ্রহণ করে আমাদের মতামতগুলো বলবো। কিন্তু সবিনয়ে আবার বলতে চাই, ইলেকশন কমিশন এটা তো আজকে নতুন না, এর আগে ইলেকশন কমিশনে অন্য টিম তারা দায়িত্বে ছিল এবং তাদের প্রত্যেকের কাছেই কিন্তু আমরা লিখিতভাবে আমাদের সুপারিশগুলো আমরা প্রণয়ন করেছি। আমাদের সঙ্গে বৈঠকের আগে আমি খুবই সবিনয়ে অনুরোধ করব চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনার বৃন্দ যেন আমাদের এর আগে একাধিকবার জমা দেওয়া সেই সুপারিশগুলো একটু কষ্ট করে হোমওয়ার্ক করে একটু যদি পড়ে নেয়, তাহলে পরে আমাদের কথোপকথন এবং কমিউনিকেশনটা অনেক সহজ হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। ইলেকশন কমিশন অবশ্য বলেছে যে সবার সাথে তারা আলোচনায় বসবে, রাজনৈতিক দল, সুশীল সমাজ, মিডিয়া, নারী নেত্রী, সবার সাথে। এবং আলোচনার পরে তারা যেই রোডম্যাপ দিয়েছে সেটা যদি সংশোধনের প্রয়োজন হয়, পরিমার্জনের প্রয়োজন হয়, সেটাও তারা করবে এবং তাদের সুপারিশগুলো নিয়ে বিবেচনায় নিয়ে সেইভাবে তারা পথ চলার চেষ্টা করবে। আমি আরেকটু জাস্ট একটা সেন্টেন্স বলবো, রোডম্যাপটা প্রয়োজন,
কিন্তু আরো বেশি প্রয়োজন হলো নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের এজেন্ডাকে অ্যাড্রেস করা, জি, এবং সেই বিষয়টা আমরা ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। ধন্যবাদ। শামসুজ্জামান দুদু, আপনি কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। যারা টেলিভিশনের সামনে যে বন্ধুরা বসে আছেন রাত জেগে, তাদেরকেও ধন্যবাদ। আসলে একটা দেশের মানে সকলের অংশগ্রহণমূলক, প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে নির্বাচনে সকলে ভোট দিতে পারে। আচ্ছা, যদি এটাই হয় বলেছেন আজকে। তাহলে এই বিধানটা সংবিধানে লিখে দেওয়া হোক যে স্বাভাবিক সময়ের সরকার আর নির্বাচনকালীন সময়ের সরকার, এই দুইটা হলো দুই জিনিস। তাহলে পরে কিন্তু আমরা কে সেই সাময়িক সময়ের জন্য একটা বিশেষ ধরনের রুটিন কাজ পরিচালনার জন্য যে সরকার সাংবিধানিকভাবে তার ক্ষমতাটাকে আরেকটু সংকুচিত করে এনে একটা নির্বাহী ক্ষমতার একটা বড় অংশ ইলেকশন কমিশনের হাতে দিয়ে দেওয়া হলো, এবং এই ব্যাপারটা সংবিধানে থাকলে পরে তাহলে পরে কিন্তু বিতর্কের আর জায়গা সেরকমভাবে থাকে না। নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টা একটা অন্যতম মৌলিক বিষয়। কিন্তু আমার বিবেচনায় সবচেয়ে বড় ব্যাপারটা এইটার সঙ্গে জড়িত, যেটা যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন নিশ্চিত করা। এখন এর আগের ইলেকশন কমিশনগুলোর সঙ্গে যখনই আমরা আলোচনা করেছি, তখন নানা ঘটনা যখন তাদের কাছে অভিযোগ করা হতো, তারা বলতো যে আমাদের কাছে তো কোনো কমপ্লেইন আসে না, কমপ্লেইন আসলে না আমরা সেইটার ব্যবস্থা গ্রহণ করব। আমি সবিনয়ে তাদেরকে বলেছি, এখনো আমি বলতে চাই যে কমপ্লেইনের কাছে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়ামূলকভাবে কতগুলো ব্যবস্থা গ্রহণ করা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব এইটুকু সীমাবদ্ধ না। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করা। যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, সবাই বলবে নির্বাচনের, অবাধ নির্বাচনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা কোথায়? প্রধান প্রতিবন্ধকতা হলো টাকার খেলা, পেশি শক্তির দাপট, প্রশাসনিক নানান রকম কারসাজি, টাকা পয়সা দিয়ে হাত করে ফেলে, এবং সাম্প্রদায়িকতার ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। এইগুলো হলো প্রধান প্রতিবন্ধকতা। এইগুলো দূর করার ব্যবস্থা করতে হবে। এখন এই নিউজ হেডলাইন্সে যেটা বলা হলো, লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থাটা করা হলো সবচেয়ে আগে নির্বাচন কমিশনের কর্তব্য। তো সেই ব্যাপারে সুনির্দিষ্টভাবে কি প্রস্তাবনা নির্বাচন কমিশন দেশবাসীর উদ্দেশ্যে দিচ্ছে, সে বলতে পারে যে আমি তো আইন প্রণয়ন করি না, আমাকে আইন অনুযায়ী চলতে হবে। কিন্তু নির্বাচন কমিশন তো স্বতঃপ্রণোদিতভাবে সংসদের কাছে সুপারিশ করতে পারে যে আইনটা এইভাবে বদলান, এবং নির্বাচনী আইন যেটার ভিত্তিতে নির্বাচন কমিশন পরিচালিত হয়, এইখানেও এই বিষয়গুলো সংশোধন করা দরকার। আরেকটা আমি মনে করি, এটা কেউ কেউ একমত, কেউ একমত নাও হতে পারে, যে আমাদের পুরা নির্বাচন ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে, এবং কনস্টিটিউয়েন্সি ভিত্তিক নির্বাচন এই পদ্ধতিটা পরিবর্তন করে সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, এবং কনস্টিটিউয়েন্সির দায়িত্ব, লোকাল এরিয়ার দায়িত্ব স্থানীয় সরকারের হাতে ছেড়ে দিতে হবে, এবং জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়ে সেখানে বসবে তাদের মূল দায়িত্ব হবে হলো আইন প্রণয়ন করা এবং কেন্দ্রীয় সরকারের কাজের তত্ত্বাবধান করা। এইগুলো